দিছেন না? আচ্ছা। আহ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বায়োলজির ব্লাড সার্কুলেটরি সিস্টেম, অর্থাৎ রক্ত ও রক্ত সংবহনতন্ত্র নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। তার আগে সবাইকে আমি একটু জানাই দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে আমাদেরকে ক্লাসে একটু জয়েন করো এবং অবশ্যই অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও, কারণ আজকে কিন্তু অবশ্যই যে গুরুত্বপূর্ণ লেকচারটা দিব, এখান থেকে প্রতি বছর মিনিমাম 2টা থেকে 3টা কোশ্চেন হয়। সো তোমাদেরকে অবশ্যই বলবো ক্লাসটা ভালোভাবে করার জন্য। আমরা এখানে কোশ্চেন ব্যাংক সলভ করব কিছু, তোমাদের জন্য একটু রেডি থাকবা এবং অবশ্যই অবশ্যই খাতা কলম নিয়ে নোট করবা, কারণ এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ লেকচার আমরা করতে যাচ্ছি। তো তোমাদেরকে সবাইকে আগে বলি যে ক্লাসে জয়েন্ট, তোমরা তো ক্লাসে সব থেকে দুঃখজনক বিষয়টা হচ্ছে তোমরা করো হচ্ছে লাইভ ক্লাস, বাট লাইভ ক্লাসে তোমরা থাকো না। এটা কিন্তু খুবই মর্মান্তিক একটা বিষয়। কেন আমি তোমাদেরকে একটু বলি। লাইভ ক্লাসের সুবিধা একটা হচ্ছে যে তোমরা ইনস্ট্যান্টলি তোমরা যা যা করানো হবে তোমরা কিন্তু করে নিতে পারবা এটা। এখন যদি তোমরা না করো তাহলে তোমাদের সমস্যাটা কি দেখো, তাহলে কিন্তু রেকর্ডিং ক্লাসই বেটার ছিল। বাট তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য এই লিজেন্ড কেয়ার প্রতিষ্ঠানটি তোমাদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা তোমাদের সামনে নিয়ে আসতেছে। লিজেন্ড কেয়ারের প্রতিষ্ঠানটি তোমাদের সামনে এই যে লাইভ ক্লাস প্রতিনিয়ত হচ্ছে, তোমরা একটু ভাবতেছো যে প্রতিনিয়ত সেই কবে থেকে লাইভ ক্লাস শুরু করছি। তোমরা ক্লাস করো 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, ভর্তি হয়েছে তো অনেকে। এখন কথা হচ্ছে আমরা কিন্তু রেকর্ডিং আকারে দিয়ে দিচ্ছি, বাট রেকর্ডিং ক্লাসটার সুবিধাটা কি আর লাইভ ক্লাসের সুবিধাটা কি? আমরা লাইভও দিচ্ছি, রেকর্ডিংও দিচ্ছি। লাইভ ক্লাসটার সুবিধা এটা ছিল যে তোমরা ইনস্ট্যান্টলি পড়াটা বুঝে নিতে পারতা, দেন তোমাদের কোশ্চেন থাকলে করতে পারতা, আমি সলভ করতে পারতাম। এখন সব থেকে বড় কথা কি জানো, আরো একটা কথা, তোমরা অলরেডি কিন্তু একবার ওয়ান কাইন্ড অফ, এটা মানতে হবে, এটা দুঃখজনক হইলেও ব্যর্থ কিন্তু একবার হয়ে গেছি আমরা। সেখানে তোমরা আবার সেকেন্ড টাইম দিচ্ছ ব্যর্থ, যেহেতু সেখানে আবার যদি ব্যর্থতার দ্বার প্রান্তে যাওয়া লাগে, তাহলে এর থেকে ভয়াবহ বিষয় কিন্তু পৃথিবীতে আর কিছু হইতে পারে না। এই জন্য তোমাদেরকে আমি বলবো এখনই সতর্ক হও, এখনো সময় আছে, সতর্কতার সহিত ক্লাসগুলো করো, পড়ালেখা করো। কেন বলতেছে এই কথা? বলতে পারো যে ভাইয়া কেন আজকে এই কথাগুলো বললেন। কথাগুলো হচ্ছে দেখলাম যে গত দু একদিন আমরা কথা বলতেছি তোমাদেরকে নিয়ে, তোমরা লাইভ ক্লাসটা করো না। আসলে লাইভ ক্লাসটা না করলে তোমাদের অসুবিধাটা কি দেখো, হয়টা কি, আমি কিন্তু নিজেও এখনো স্টুডেন্ট, আমার কিন্তু এখনো অনার্স রানিং শেষ হয় নাই। আমি আমার অন্যদের, তোমাদেরকে বিচার না করে আমি নিজের বিচার করে আমি তোমাদেরকে বলি, যখন কোনো একটা ক্লাস সাপোজ আমাদের লাইভ ক্লাস আছে, লাইভ ক্লাসটা আমি পরে করব বলে আমি রেখে দিলাম, যেহেতু রেকর্ডিং আকারে আছে, এটা হয় কি জানো, আজীবন ওই রেকর্ডিং আকারেই মানে থেকে যায়। ওই রেকর্ডিংটা করবো, কোরবানে হবে না, এই কথা ভাবতে ভাবতে আর করা হয় না, গাফলতি চলে আসে, অলসতা চলে আসে। কারণ অলসতাই কিন্তু মস্তিষ্কের কারখানা, এটা আমরা জানি। তো তোমাদেরকে বলবো এই ভুল কাজগুলো করো না। তোমাদেরকে আমাদের, যেহেতু তোমাদের টিচার বড় ভাই হিসেবে পরামর্শ যদি দেওয়া লাগে, আমি এই কথাটাই বলবো, তোমরা এই কথাগুলো মানার ট্রাই করো। আমি না মানো আমাদের কিচ্ছু না, কিন্তু তারপরও দেখো, যেহেতু তোমরা আমাদের কাছে এসছো, আমাদের প্রতিষ্ঠানে এসছো, আমরা চাইবো যে করেই হোক তোমরা ভালো জায়গায় পৌঁছাও। তোমাদের এই পৌঁছানোর জন্য এই দীর্ঘদিন দেখো, তোমাদের টাইম টু টাইম, বিশ্বাস রাখো, তোমাদের প্রত্যেকটা টিচার এখানে স্বনামধন্য সকল প্রতিষ্ঠানে ক্লাস নেই, এখানে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান লিজেন্ডে আমরা ক্লাস নিচ্ছি টাইম টু টাইম, শুধু তোমাদের কথা ভেবে। আমরা জানি তোমরা কিন্তু ক্লাস করো 1 জন বা 2 জন, তারপরও কিন্তু ক্লাস নিতেছি আমরা একদম প্রতিদিনের টাইমে, প্রতিদিন ক্লাস নিচ্ছি। এটা যদি তোমরা এখন না বোঝো তাইলে আর কিছু করার থাকবে না। এটা তোমাদের ভালো, পাগল তো নিজেদের ভালো বোঝে, তাই না? এখন তোমরা বাকিটুকু তোমাদের ইচ্ছা, বাকিটুকু আমি বললাম প্রথমে কিছু কথা কষ্ট পেয়ে বলতেছি, বুঝছো? তোমাদের উপর কষ্ট পেয়ে তোমরা যখন ক্লাসে করবো একসাথে 60 জন, তখন তখন কিন্তু ক্লাসটা করাতেই ভালো লাগে, যে না 60 জন করতেছে, এরা আসলে এখন আশাবাদী, এদের উদ্দেশ্যে আমরা ক্লাসটা আরো আরো কত ভাবে করানো যায়, কত সুন্দর করে করানো যায়, এটা কিন্তু তখন মনে আসে। এখন যে করতেছি না তা না, অবশ্যই করতেছি। আর তোমাদের কথা ভাবলে যে ক্লাস করতেছে 1 জন 2 জন 3 জন, এটা কেন করো আমার জানা নাই। যাই হোক, তোমাদের উদ্দেশ্য একটাই থাকবে, একটা কথাই বলছি বারবার, যে তোমাদের কথা ভেবেই আমাদের প্রতিষ্ঠান লিজেন্ড কেয়ার বারবার তোমাদের শতভাগ দিচ্ছে যে দেখো টাইম টু টাইম ক্লাস কবে থেকে শুরু হয়েছে, তারপরও ট্রাই করতেছে যে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দিতে তোমাদের, যে তোমরা ভালো জায়গায় যাও।
বুঝতেছো তোমাদের কথা? যে এই জায়গায় তোমরা যদি না বোঝো, নিজেদের ভালোটা না বোঝো, কিভাবে বলবো বলো? প্রতিদিন তোমরা ক্লাসটা করবা, লাইভ ক্লাসও দিচ্ছি, রেকর্ডিংও দিচ্ছি। রেকর্ডিং তো তখন দেওয়া হয় যে রেকর্ডিংটা কেউ মিস করলে, তোমরা প্রত্যেকেই মিস করো। এটা কিন্তু একেবারেই কাম্য নয়। কেন আমি তোমাদেরকে বলতেছি এই কথা? ওই রেকর্ডিংটা আমি আবারও বললাম, একটু আগেও বলছি, আবারও বলতেছি, রেকর্ডিংটা রেকর্ডিং জায়গায় থেকে যায়। লাইভ ক্লাসে তুমি লাইভ ক্লাস করতেছো, কোশ্চেন করবা, ওখানে নোট করবা, সলভ করবা, এটার জন্যই লাইভ ক্লাস। আমি লাইভ, আমাদের প্রতিষ্ঠান সর্বোচ্চ দিচ্ছে, লাইভও দিচ্ছে, রেকর্ডিংও দিচ্ছে। তারপরও তোমরা লাইভে কেন জানি না তোমরা থাকো না, আমি জানি না। যাক, আহ, আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করতেছি, প্রতিষ্ঠান লিজেন্ড কেয়ার, আমাদের খন্দকার ভাই সর্বোচ্চ চেষ্টা করতেছি তোমাদের দেওয়ার জন্য, আমরা সেটা দিই। এখন ট্রাই করতেছি। এখন তোমরা ক্লাস না করলে কি করব বলো? যে তোমরা ক্লাসে জয়েন্ট হও না। যাক, পরে করে নিবা, এই আশাই আমরা থাকি। দেখি, আজকে আমরা ব্লাড নিয়ে আলোচনা করব। ব্লাডের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথম কথা হচ্ছে, ব্লাড থেকে প্রতি বছর 2টা থেকে 3টা কোশ্চেন হয়। কয়টা? 2টা থেকে মিনিমাম 3টা কোশ্চেন হয়। দেখো, প্রথম কথা, পৃথিবীতে ব্লাড প্রথম আবিষ্কার করছিলেন উইলিয়াম হার্ভি বলে একজন বিজ্ঞানী। কে আবিষ্কার করছিলেন? উইলিয়াম হার্ভি বলে একজন বিজ্ঞানী। এই কথাটাও পরীক্ষা আসতে পারে যে কোন বিজ্ঞানী ব্লাড আবিষ্কার করছেন? উইলিয়াম হার্ভি, ভালো কথা। এখন তোমরা শুনে থাকবা আর একটা বিজ্ঞানীর নাম, কার্ল ল্যান্ড স্টাইনার। নাম কি? কার্ল ল্যান্ড স্টাইনার। অনেকের ধারণা কার্ল ল্যান্ড স্টাইনারই হচ্ছে ব্লাড আবিষ্কার করছেন। কি বললাম? অনেকের ধারণা কার্ল ল্যান্ড স্টাইনারই ব্লাড আবিষ্কার করছেন, কিন্তু কথাটা ভুল। দেখো, কথাটা ভুল বলতে কি বোঝাচ্ছি। আসলে কার্ল ল্যান্ড স্টাইনার তৈরি করছিলেন কি জানো? ব্লাড গ্রুপিং তৈরি করছিলেন। অর্থাৎ যেটা আমরা ব্লাড টেস্ট করি, তিনি ব্লাড আবিষ্কার করেন নাই, তিনি আবিষ্কার করছিলেন ব্লাড গ্রুপিং বা ব্লাড টেস্টিং। বুঝাইতে পারছি তোমাদেরকে? পরীক্ষায় দিল যে নিচের কোন বিজ্ঞানী ব্লাড আবিষ্কার করছে, ক নম্বরই থাকলো কার্ল ল্যান্ড স্টাইনার। 90% স্টুডেন্ট দেখার সাথে সাথে মেরে ফেলে। ধর তাক্তা মারপেট, ধরো এবং মারো। মানে ক নম্বর দেখছে কার্ল ল্যান্ড স্টাইনার, মেরে দিচ্ছে। অত আবিষ্কারক কে ছিল? উইলিয়াম হার্ভি। তারা বোঝেও নাই কার্ল ল্যান্ড স্টাইনার আসলে ব্লাড আবিষ্কার করে নাই, আবিষ্কার করছিলেন ব্লাড গ্রুপিং। আই থিঙ্ক এখান থেকেও কোশ্চেন হবে, এটা একটু আইডেন্টিফাই করো। এখন আসো, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আমরা শিখবো ডেফিনেশন অফ ব্লাড। কি শিখবো? ডেফিনেশন অফ ব্লাড মানে ব্লাডের সংজ্ঞা। ডেফিনেশন অফ ব্লাড। অনেকেই বলতে পারো যে ভাইয়া, ব্লাড নিয়ে আবার সংজ্ঞা কি পড়ার আছে? দেখো, আজকে নতুন করে দেখবা যে কি পড়ার আছে। আমি যদি তোমাদেরকে কোশ্চেন করতাম, অফলাইনে যখন ক্লাসে আমরা কোশ্চেন করি ব্লাড কাকে বলে, 90% স্টুডেন্ট বলে ব্লাড হচ্ছে লাল বর্ণের তরল যোজক কলা। এতটুকুই কি এনাফ? দেখো, হ্যাঁ, আমি মানতেছি যে ব্লাড একটা তরল যোজক কলা। তরল যোজক কলা, তরল যোজক কলা আমি লিখলাম, ভালো কথা। 2 নম্বর পয়েন্ট কি লিখতেছ? এটা লাল বর্ণের। এতটুকুই এনাফ না একটা ব্লাড হওয়ার জন্য? দেখো কি কি পড়তে হবে। অবশ্যই মনে রাখবা, তরল যোজক কলা মানে লিকুইড কানেকটিভ টিস্যু। এই কথাটা অ্যাড করবা, লিকুইড কানেকটিভ টিস্যু। লিকুইড কানেকটিভ টিস্যু, ভালো কথা। এরপরে কি কি কথা যোগ করবা? দেখো, ব্লাড হতে গেলে সেটা হতে হবে ঈষৎ ক্ষারীয়। কি হবে ভাইয়া এটা? ঈষৎ ক্ষারীয়। ঈষৎ মানে কি? সামান্য, একেবারে অল্প, ন্যূনতম। এটা ন্যূনতম একটু কি, অল্প একটু ক্ষারীয় হয়েছে। এটা স্বাদে আবার নোনতা। ব্লাড স্বাদে কেমন? নোনতা। এই কথাটাও তোমাকে লিখতে হবে। থার্ড পয়েন্ট লিখতে হবে, সরি, ফোর্থ পয়েন্ট লিখতে হবে তোমার ব্লাডের পিএইচ এর মান। ব্লাডের পিএইচ এর মান সাধারণত 7.35 থেকে 7.45। ওকে, লাস্ট পয়েন্ট দেখো, ব্লাডের আপেক্ষিক গুরুত্ব জানতে হবে। আপেক্ষিক গুরুত্ব বলতে কি বোঝাই আমি একটু তোমাদেরকে বোঝাই, আগে লিখে নিই। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে একটা ব্লাডের 1.065। পরীক্ষায় এসে বসে আছে এই কথাটা, যে ব্লাডের আপেক্ষিক গুরুত্বের মান কত। এখন দেখো, আগে আমি তোমাদের আপেক্ষিক গুরুত্ব কথাটা বোঝাই। আপেক্ষিক গুরুত্ব দ্বারা বোঝাচ্ছে যে কোন একটা জিনিস পানিতে ডুববে না ভাসবে। ধরলাম এই কলমটা, এই পেনটা আমি পানিতে দিলাম, পানিতে ফেলে দিলাম, এটা ডুববে কি ভাসবে, এটা আমি আপেক্ষিক গুরুত্ব দিয়ে আমি তুলনা করতে পারবো। ফর এক্সাম্পল দ্যাট, তোমরা আর্কিমিডিসের সূত্র পড়ছো, প্লবতা,
পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। এই কথাগুলো পড়ছো 9-10-এ। এইটা দ্বারা এই আপেক্ষিক গুরুত্ব দ্বারা বোঝাচ্ছে পানির আপেক্ষিক গুরুত্ব মূলত 1 থাকে। কত? 1। সেখান থেকে 0.065 বাড়ছে কার ক্ষেত্রে? ব্লাডের ক্ষেত্রে। এখন ব্লাড মানে পানিতে ডুববে কি ভাসবে? এটা তোমরাই এখন অ্যান্সার করো। এটা তোমরাই এখন অ্যান্সার করো। বুঝতে পারছি? আচ্ছা, ফাতিমা তো জোহরা বলছো গড় 0.40। একজন কোশ্চেন করছো ভাইয়া বায়োলজির কয়টা ক্লাস হইছে? ইফরাত জাহান তুমি কোশ্চেন করছো যে বায়োলজির কয়টা ক্লাস হইছে। আচ্ছা, আমাদের ডি ইউনিটের জন্য 2টা ক্লাস হইছে, আজকে নিয়ে একটা, 3টা। ওকে। আর অন্যান্য জায়গায় যেমন এ ইউনিটে ক্লাস কিন্তু অনেকগুলো হয়েছে। এ ইউনিটে ক্লাস অলমোস্ট প্রায় 11টার মতো ক্লাস হয়ে গেছে ওখানে। হ্যাঁ, অলমোস্ট 10 অর 11 ক্লাস হয়েছে ওখানে। তোমরা একটু দেখে নিও। এই 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 ডি ইউনিটের জন্য কিন্তু নিয়মিত আপনার টাইম মতো হচ্ছে বায়োলজি ক্লাস চলতে থাকবে, এবং এটা আরো অনেক মানে ডিপলি এবং কোশ্চেনের সহিত কোশ্চেন ব্যাংক সলভ করব একটা ক্লাস পর পর গিয়ে, এটা আমরা দেখাবো। আচ্ছা দেখো, এরপরে ব্লাডের কাহিনী কি দেখো। এরপরে ব্লাডের কাহিনী হচ্ছে একটা ব্লাডের তাপমাত্রা। একটা ব্লাডের তাপমাত্রা সাধারণত 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। কত? 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। বুঝতে পারছি? 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিরাজমান থাকে। আবার একটা ব্লাড, সারা দেহের ব্লাডের আয়তন আমাদের বডির 8%। কত? 8% হচ্ছে আমাদের সারা বডির, প্রায় 8% হচ্ছে ব্লাড। এই কথাগুলো দিয়ে এখন সংজ্ঞা তৈরি করব। দেখো তো আমরা বলতে পারি কিনা। ব্লাড হচ্ছে লাল বর্ণের তরল যোজক কলা, যেটা স্বাদে নোনতা এবং ঈষৎ ক্ষারীয়, কারণ তার পিএইচ এর মান হচ্ছে 7.35 থেকে 7.45 এবং তার আপেক্ষিক গুরুত্বের মান 1.065। এই বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে তাকে আমরা ব্লাড বলবো। আমার কথা বুঝছো কিনা জানো তো? বুঝছো কিনা? এবার ক্লিয়ার হয়েছে কিনা? কথাগুলো বুঝছো কিনা জানাও। তারপর আমরা শিখবো ব্লাডের এখন আমরা শ্রেণী বিভাগ করব। কি করব? ব্লাডের শ্রেণী বিভাগ। দেখো, ব্লাডের ক্লাসিফিকেশন। দেখো, ব্লাডের ক্লাসিফিকেশন পড়তে গেলে ব্লাডকে ভাগ করা হয় 2 ভাগে, তোমরা সবাই জানো। একটার নাম হচ্ছে রক্ত রস, আর একটা নাম হচ্ছে রক্ত কণিকা। একটা নাম রক্ত রস আর একটা নাম কি? রক্ত কণিকা। বুঝতে পারছি? একটা নাম রক্ত রস আর একটা নাম কি? রক্ত কণিকা। আচ্ছা, এটা যদি জেনে থাকো, ওয়েট ওয়েট 1 মিনিট। দেখেন, আসে না। এবার কথা হচ্ছে আমরা ব্লাডের ক্লাসিফিকেশনে কি দেখব, যে রক্ত রস আর একটা কি? রক্ত কণিকা। এই রক্ত রস বা রক্ত কণিকার ক্ষেত্রে কি দেখেন, আপনি যখন কি করতেছেন, এখানে আপনি একটা টেস্ট টিউবের ভিতরে ব্লাড নিছেন। কি নিছেন? টেস্ট টিউবের ভিতরে ব্লাড নিছেন। এই টেস্ট টিউবের ভিতরে ব্লাড নেওয়ার পরে একটা বিশেষ যন্ত্র আছে, যন্ত্রটার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল। নাম কি? সেন্ট্রিফিউগাল। এই সেন্ট্রিফিউগাল যন্ত্রের ভিতরে যখন আপনি ব্লাড নিছেন, তখন ব্লাডটা এই সেন্ট্রিফিউগাল যন্ত্র আপনার টেস্ট টিউবটাকে মিনিটে 3600 বার ঘোরাই দিবে। মিনিটে 3600 বার ঘোরাই দিবে। যখন ঘোরাবে তখন ব্লাডকে 2 ভাগে ভাগ করতে পারবেন আপনি। একটার নাম হচ্ছে রক্ত রস আর একটা নাম কি? রক্ত কণিকা। এই রক্ত রসকে আবার 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 2 ভাগে। একটার নাম হচ্ছে পানি আর একটা হচ্ছে কঠিন পদার্থ। একটা পানি আর একটা কঠিন পদার্থ। পানি থাকবে 90 থেকে 92%, কঠিন পদার্থ থাকবে অলমোস্ট 8 থেকে 10%। কত? 8 থেকে 10%। এখন পানি নিয়ে তো পড়ার নাই, পড়তে হবে আপনার এখন কি নিয়ে? দেখেন, পড়বেন আপনি কঠিন পদার্থ নিয়ে। আবার দেখেন, আপনাকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন বলে দেই। 90 থেকে 92% কি আছে? আমার বডিতে পানি আছে। কিন্তু পরীক্ষায় এখান থেকে কি কোশ্চেন দিবে জানেন? এমন একটা অঙ্গাণু আছে আমার বডিতে বা আপনার বডিতে, যেই অঙ্গাণুর 90 থেকে 95% হচ্ছে পানি। আপনি পড়ছেন কি? পানি আছে আপনার বডিতে 90 থেকে 92%, বাট পরীক্ষায় আসবে
এমন কোন অঙ্গাণু আছে যার 90 থেকে 95% পানি? আমি জানি আপনারা অনেকে অ্যান্সার পারবেন, অনেকেই পারবেন না। দেখেন অ্যান্সারটা হবে প্রোটোপ্লাজম। নাম কি? প্রোটোপ্লাজম। আপনারা প্রোটোপ্লাজমের নাম সবাই শুনছেন। এখন কথা হচ্ছে, এই যে প্রোটোপ্লাজম নিয়ে পড়লেন, এটা যদি বলে যে কি 90 থেকে 95% পানি কোন অঙ্গাণু? প্রোটোপ্লাজম। আরো যদি ডিপলি কোশ্চেন দেয়, দেখেন আরো যদি ডিপলি কোশ্চেন দেয়, সেটা হচ্ছে প্রোটোপ্লাজমকে, যেহেতু 90 থেকে 95% পানি, তাই প্রোটোপ্লাজমকে বলা হয়, দেখেন, ফ্লুইড অফ লাইফ। কি বলে? ফ্লুইড অফ লাইফ। মানে পানি, মানে কি? পানির একটা ভৌত ধর্ম, পানির জীবন, ঠিক আছে? ফ্লুইড অফ লাইফ। এখন দেখেন এই কথাটাই বলছিলেন বিজ্ঞানী হাক্সেলে। কয়টা কোশ্চেন বললাম? 3টা কোশ্চেন। যে কোনটা 90 থেকে 95% অঙ্গাণু আছে? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি বলে? ফ্লুইড অফ লাইফ। কোন বিজ্ঞানী বলছিলেন? বিজ্ঞানী হাক্সেলে। 3টা কোশ্চেনই পরীক্ষা আসার মতো। এখন আসেন, এখানে কাহিনী খতম করলাম। এবার আসেন আমরা কঠিন পদার্থে যাচ্ছি। কোথায়? কঠিন পদার্থ। কঠিন পদার্থ আছে 3টা জিনিস। প্রথম পর্ব আমরা কঠিন পদার্থ বলতে 2টা জিনিস থাকবে, একটা নাম হচ্ছে জৈব, আর একটা নাম কি? অজৈব। একটা নাম কি? জৈব, আর একটা নাম কি? অজৈব। এই জৈব পদার্থকে আবার 3টা ভাগে ভাগ করা যাবে। কয়টা ভাগে? 3টা ভাগে। প্রথমটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, 2 নম্বর পয়েন্ট হচ্ছে রঞ্জক পদার্থ, থার্ড পয়েন্ট হচ্ছে প্লাজমা প্রোটিন। থার্ড পয়েন্ট কি ভাইয়া? প্লাজমা প্রোটিন। এখন দেখেন আমরা জৈব পদার্থ নিয়ে পড়লাম, আগে অজৈব পদার্থ শেষ করে নেন। অজৈব পদার্থ বলতে বুঝবেন সকল আম জাতীয় পদার্থ। কি জাতীয় পদার্থ? আম। আম বলতে কোন আম? ফজলি আম, রূপালী আম? রূপালী নো। আম বলতে এখানে বোঝাচ্ছি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। কি কি বললাম? সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এইগুলা। ওকে। এই ব্যতীত এখানে থাকবে মলিবডেনাম, আয়রন, কোবাল্ট, জিঙ্ক, নিকেল। এই পদার্থগুলো পড়লে আপনার অজৈব পদার্থ শেষ। এই পদার্থগুলো পড়লে আপনার অজৈব পদার্থ শেষ। বুঝতে পারছি? জৈবতে কোনটা কোনটা পড়লাম? নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, রঞ্জক পদার্থ, আর প্লাজমা প্রোটিন। রিমাইন্ড দ্যাট নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বলতে কাদেরকে কাদেরকে বুঝি? ইউরিয়া। কোনটা? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এইগুলা। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এইগুলা। বাট পরীক্ষায় দিবে, দেখেন আমি পড়ছি কি? নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। ওকে। কি বললাম? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এইগুলো হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। পরীক্ষায় আসবে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কোন প্রক্রিয়ার মাধ্যমে মানব দেহে তৈরি হয়? রিমাইন্ডার 2টা পয়েন্ট, 2 প্রক্রিয়ায় তৈরি হয়। একটার নাম ডিঅ্যামাইনেশন, একটার নাম হচ্ছে ডিঅ্যামাইনেশন, আর একটা নাম হচ্ছে অর্নিথিন চক্র। এই 2 চক্রের মাধ্যমে আমার বডিতে বা আপনার বডিতে কি তৈরি হচ্ছে? ইউরিয়া তৈরি হচ্ছে। আরো যদি কিছু কথা জানতে হয়, এই নাইট্রোজেন কোথা থেকে আসলো বডিতে? এটা হলো আপনি যে প্রোটিন খাচ্ছেন, এই প্রোটিনের ভিতরে কি আছে? নাইট্রোজেন বিদ্যমান অবস্থায় আছে। যত বেশি প্রোটিন খাচ্ছেন তত বেশি আপনার নাইট্রোজেন জমতে জমতে থাকছে। একটা পর্যায়ে নাইট্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করতেছে? আপনার বডিতে ইউরিয়া তৈরি করতেছে। আমরা আরো সুন্দর করে দেখবো যকৃৎ নিয়ে যখন পড়বো, যে কোথায় তৈরি হচ্ছে। আচ্ছা, আরো একটা কথা বলে দিই, ডিঅ্যামাইনেশন এবং অর্নিথিন চক্রের মাধ্যমে যে ইউরিয়া তৈরি হয়, কোথায় তৈরি হয়? এটা হচ্ছে লিভার বা যকৃতে তৈরি হয়। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? বুঝছেন কিনা বলেন তো? এটা বুঝছেন আপনারা? আপনারা জানাইতে থাকেন বুঝছেন কিনা। এবার আসেন রঞ্জক পদার্থ নিয়ে পড়বো। আমার বডিতে বা আপনার বডিতে রঞ্জক পদার্থ বলতে বুঝবো 2টা জিনিসকে। একটার নাম হচ্ছে বিলিরুবিন, একটার নাম কি? বিলিরুবিন, আর একটা হচ্ছে বিলিভার্ডিন। কি বললাম? একটা নাম বিলিরুবিন আর একটা নাম বিলিভার্ডিন। রিমাইন্ডার, বিলিরুবিন হচ্ছে হলুদ রঙের জন্য দায়ী। কি রঙের জন্য দায়ী? হলুদ। বিলিভার্ডিন হচ্ছে সবুজ রঙের জন্য দায়ী। কি রঙের জন্য? সবুজ রঙের জন্য। আমি কি বোঝাতে পারছি? বিলিরুবিন হচ্ছে হলুদ রং, বিলিভার্ডিন হচ্ছে সবুজ রং। এখন কথা শোনেন, এই বিলিরুবিন আর বিলিভার্ডিন কোথা থেকে উৎপন্ন হলো? এখন আবার কোশ্চেন মনে মনে হচ্ছে, আপনারা কি বলতে পারতেছেন না যে বিলিরুবিন আর যে বিলিভার্ডিন উৎপন্ন হলো কোথা থেকে আসলো? কোথা থেকে আসে এরা? বলে না, কোথা থেকে আসে এরা? এটা হচ্ছে তৈরি হচ্ছে হিমোগ্লোবিন থেকে। কোথা থেকে? হিমোগ্লোবিন থেকে। হিমোগ্লোবিন যখন ভেঙে যাবে, প্রত্যেকটা হিমোগ্লোবিনের উপাদান ভেঙে যাওয়ার পরে সেখানে বিলিরুবিন আর বিলিভার্ডিন উৎপন্ন করে। বিলিরুবিন আমি বলছি হলুদ রঙের জন্য দায়ী। এখন একটা ইন্টারেস্টিং বিষয় শিখবেন, শোনেন।
যখন হিমোগ্লোবিন ভাঙতেছে তখন বিলিরুবিন আর বিলিভার্ডিন উৎপন্ন হচ্ছে। বিলিরুবিন হলুদ রঙের জন্য দায়ী। এখন প্রশ্ন হচ্ছে, যত বেশি বিলিরুবিন ভাঙবে তত বেশি আপনার বডি হলুদ রং ধারণ করবে। ঠিক একইভাবে একই রকম সিস্টেমে যখন বেশি পরিমাণে বিলিরুবিন উৎপন্ন হচ্ছে তখন আপনার দেহে তৈরি হচ্ছে বিশেষ একটা রোগ, রোগের নাম জন্ডিস। কি বলেন তো? জন্ডিস। আপনারা পড়ে থাকবেন, জন্ডিস হইলে চোখের রং, মুখের রং, হাতের রং, নখের রং হলুদ হয়ে যায়। কেন বুঝছেন আজকে সাইন্টিফিক্যালি? কারণ আপনার হিমোগ্লোবিন কি করছিল? রক্তের রং লাল করতেছিল, কিন্তু সেটা ভেঙে যাচ্ছে। ভেঙে কি তৈরি করতেছে? বিলিরুবিন আর বিলিভার্ডিন। তাই এখানে হলুদ রং বেশি ধারণ করতেছে এবং আপনার চোখের রং, হাতের রং হলুদ হচ্ছে। আই থিঙ্ক বুঝছেন। বুঝছেন কিনা জানান তো? ক্লিয়ার হইছেন? আচ্ছা, এবার আসেন প্লাজমা প্রোটিন নিয়ে পড়বো। কি নিয়ে? এই যে প্লাজমা প্রোটিন ছিল, এই প্লাজমা প্রোটিন নিয়ে পড়বো। আমরা পরের ইয়েতে যাই। প্লাজমা প্রোটিন মনে রাখেন, প্লাজমা প্রোটিন আমার বডিতে বা আপনার বডিতে আছে চারটা। কতটি? চারটি। প্লাজমা প্রোটিন কতটি আছে? চারটি প্লাজমা প্রোটিন আছে। ওকে, চারটি যখন প্লাজমা প্রোটিন আছে, কিভাবে মনে রাখবেন দেখেন, GPA5 কি লিখলাম? GPA5। কিভাবে এই GPA5 দিয়ে চারটা প্লাজমা প্রোটিন মনে রাখতে পারি খেয়াল করেন। প্রথম পয়েন্ট, জি ইজ দ্য মিনিং অফ, জি মানে হচ্ছে এখানে গ্লোবিউলিন। কি বলেন তো? গ্লোবিউলিন। পি মানে এখানে প্রোথ্রম্বিন। পি মানে কি? প্রোথ্রম্বিন। এ মানে এখানে অ্যালবুমিন। এ মানে কি? অ্যালবুমিন। আরেকটা বাকি আছে 5, দেখছেন? তিনটা হয়ে গেছে, আরেকটা বাকি আছে 5। 5 ফর ফাইব্রিনোজেন। 5 ফর কি? ফাইব্রিনোজেন। শেষ। এই হচ্ছে চারটা প্লাজমা প্রোটিন। এই চারটা প্লাজমা প্রোটিন থেকে লিখিত দিলাম, কোথাও না কোথাও এসে বসে আছে। 1000 স্টার দেন, এইভাবে 1000 স্টার দেবেন। চারটা প্লাজমা প্রোটিন থেকে একটা পরীক্ষায় শিওর আসবে, শিওর থাকেন। যে কোনো একটা ভার্সিটি পরীক্ষায় দিবে যে নিচের কোনটি প্লাজমা প্রোটিন? চারটা আছে প্লাজমা প্রোটিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, এটাকে ফাইব্রিনোজেন। বুঝছেন সবাই? আচ্ছা, এবার আসেন রক্ত কণিকা নিয়ে পড়বো। কি নিয়ে পড়বো? রক্ত কণিকা। রক্ত কণিকা নিয়ে যেহেতু পড়বো, দেখেন রক্ত কণিকাকে আমরা ভাগ করব তিনটা ভাগে। কয়টা ভাগে? তিনটা ভাগে। একটা নাম হচ্ছে আরবিসি, একটা নাম হচ্ছে ডাব্লিউবিসি, আর একটা নাম হচ্ছে প্লাটিলেট। এই কথা সবাই জানে, কিন্তু এই কথা পরীক্ষায় দিবে না। দেখেন, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট সবাই জানে, কিন্তু মনে রাখবেন আরবিসি কে একটা বিশেষ নামে ডাকা হয়। সেই জিনিসটার নাম অ্যারিথ্রোসাইট। কি নাম? অ্যারিথ্রোসাইট। ডাব্লিউবিসি কে একটা বিশেষ নামে ডাকা হয়, নাম হচ্ছে লিউকোসাইট। নাম কি? লিউকোসাইট। প্লাটিলেটকে একটা বিশেষ নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? থ্রম্বোসাইট। কি নামে ডাকা হয়? থ্রম্বোসাইট। বুঝছেন আপনারা? থ্রম্বোসাইট। এখন আসেন, প্রথমে পড়বো আমরা এরিথ্রোসাইট নিয়ে, পরে লিউকোসাইট, পরে থ্রম্বোসাইট। এরিথ্রোসাইট নিয়ে পড়তে গেলে প্রথম পয়েন্ট, এরিথ্রোসাইট মানে কি? লোহিত রক্তকণিকা। এরিথ্রোসাইট মানে কি? লোহিত রক্তকণিকা। এখানে এরিথ্রোসাইটটা দেখতে দ্বি অবতল চাকতির মতো। কেমন দেখতে? দ্বি অবতল চাকতির মতো। দ্বি অবতল চাকতি, ভালো কথা। 2 নম্বর পয়েন্ট, একটা এরিথ্রোসাইট সাধারণত নিউক্লিয়াস বিহীন। কি বিহীন? নিউক্লিয়াস বিহীন। ওকে। থার্ড পয়েন্ট বুঝেন, একটা এরিথ্রোসাইট দেখতে 7.3 মাইক্রোমিটার লম্বা হয়ে থাকে। কত? 7.3 মাইক্রোমিটার লম্বা। ফোর্থ পয়েন্ট, এরিথ্রোসাইটটা সাধারণত, দেখেন এরিথ্রোসাইট সাধারণত ভ্রূণ অবস্থায়, কি অবস্থায়? ভ্রূণ অবস্থায় তৈরি হয় কুসুমথলি থেকে। কোন জায়গা থেকে? কুসুমথলি থেকে। কুসুম থলি থেকে। কুসুমথলি থেকে। ওকে, বোঝাইতে পারছি? কুসুমথলি থেকে। দেখেন, যখন তার বয়স হয়েছে 6 মাস, কয় মাস? 6 মাস, তখন তৈরি হবে যকৃৎ বা লিভার থেকে। যকৃৎ বা লিভার থেকে। যখন সে একটা পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেছে, পূর্ণাঙ্গ মানুষ, তখন আপনারা পড়বেন এই পয়েন্টটা, যে এইটা এবার জানার কথা, লাল অস্থি মজ্জার, লাল অস্থি মজ্জার স্টেম সেল থেকে। কি বললাম?
লাল অস্থিমজ্জার স্টেম সেল থেকে। এইটা পড়ছেন আপনারা, বাট এই দুইটা পয়েন্ট আর পড়েন নাই। কোন দুইটা? এই যে এই দুইটা পয়েন্ট আর পড়েন নাই, রিমাইন্ডেড। এবার আসেন আমরা শিখবো হচ্ছে অ্যারিথ্রোসাইটের হচ্ছে আমরা শিখবো কি সংখ্যা। অ্যারিথ্রোসাইটের সংখ্যা কত হচ্ছে দেখেন। অ্যারিথ্রোসাইটের সংখ্যা যখন সে ভ্রূণ অবস্থায় আছে, কি অবস্থায়? ভ্রূণ অবস্থায়, তখন এর সংখ্যা হচ্ছে 80 থেকে 90 লাখ। কত? 80 থেকে 90। যখন সে শিশু অবস্থায় আছে তখন এর সংখ্যা হচ্ছে 60 থেকে 70 লাখ। যখন সে পূর্ণাঙ্গ পুরুষ হয়ে যাচ্ছে, পূর্ণাঙ্গ পুরুষ, তখন তার সংখ্যা হচ্ছে 50 থেকে 54 লাখ। যখন সে পূর্ণাঙ্গ একটা নারী অবস্থায় আছে তখন তার সংখ্যা হবে 45 থেকে 49 লাখ। আবার জানেন আপনারা যে 120 দিন পর পর একটা আরবিসি মারা যায়। কি হয়? 120 দিন পর পর একটা আরবিসি মারা যায়, ভালো কথা। কিন্তু একটা আরবিসি মারা যাওয়ার আগে সে 1100 কিলোমিটার পথ অতিক্রম করে। কত কিলোমিটার? 1100 কিলোমিটার পথ অতিক্রম করে। আপনারা কি বুঝছেন? এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন তো? এই পর্যন্ত পড়লে আপনার আরবিসি নিয়ে পড়া মোটামুটি কমপ্লিট। আরবিসি নিয়ে আর বেশি কিছু বলা লাগবে না। এই পর্যন্ত বুঝছেন কিনা আপনারা জানান নাকি? ক্লিয়ার হয়েছে না এই পর্যন্ত? যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে দেখেন এরপরে আপনারা পড়বেন লিউকোসাইট। কোন জায়গা নিয়ে? লিউকোসাইট। লিউকোসাইটের কাহিনী শুনুন। লিউকোসাইটের কাহিনী হচ্ছে লিউকোসাইটকে ভাগ করা যায় দুই ভাগে। একটা হচ্ছে অদানাদার, আর একটা হচ্ছে দানাদার। অদানাদার একটা কি? দানাদার। অদানাদারকে আবার দুই ভাগে ভাগ করা যায়। অদানাদার মানে অ্যাগ্রানুলোসাইট, দানাদার মানে গ্রানুলোসাইট। অদানাদারকে আবার দেখেন ভাগ করতে পারবেন দুই ভাগে। একটা নাম হচ্ছে মোনোসাইট, আর একটার নাম হচ্ছে, একটার নাম মনোসাইট আর একটার নাম কি? লিম্ফোসাইট। একটার নাম মনোসাইট আর একটার নাম কি? লিম্ফোসাইট। মনোসাইটের ক্ষেত্রে দেখেন এটা দেখতে 12 থেকে 20 মাইক্রোমিটার লম্বা হয়ে থাকে। 12 থেকে 20 মাইক্রোমিটার লম্বা। 12 থেকে 20 মাইক্রোমিটার লম্বা। এবং 2 নম্বর পয়েন্ট, এটা দেখতে অশ্বের খুরের ন্যায়। এটা কেমন দেখতে? অশ্বের খুর। থার্ড পয়েন্ট, এটা অশ্বের খুরের মতো দেখতে হইলেও রিমাইন্ডার যেটা পরীক্ষায় আসবে, এটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, কি প্রক্রিয়ায়? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। আমি কি বোঝাইতে পারছি আপনাদেরকে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। এটা বুঝছেন কিনা জানান তো? এটা বুঝছেন কিনা জানেন? এবার আসেন লিম্ফোসাইট। লিম্ফোসাইটের ক্ষেত্রে পড়তে হবে আপনার বি কোষ, টি কোষ আর একটা এনকে সেল। কি বললাম? বি কোষ, টি কোষ এবং এনকে সেল। এই পর্যন্ত আগে বুঝছেন কিনা বলেন, তারপর আমরা বি কোষ, টি কোষ আর এনকে সেল নিয়ে পড়বো। বি কোষ, টি কোষ এবং এনকে সেল নিয়ে বুঝছেন কিনা? বি কোষ, টি কোষ এবং এনকে সেল নিয়ে বুঝতে পেরেছেন কিনা বলেন তো আমাদেরকে। তারপর আমরা বলবো আমরা এনকে সেল আর বি কোষ, টি কোষ নিয়ে কথা বলবো এখন। দেখেন বি কোষ নিয়ে কাহিনী দেখেন। বি ইজ দ্য মিনিং অফ, এটা ইংরেজি অক্ষর বি না, এটা বি বলতে বোঝাচ্ছে এটাকে মেমোরি সেল। কি বলা হয় এটাকে? মেমোরি সেল বলে ডাকা হয়। তার মানে কি বাংলা এটাকে কি বলবো? স্মৃতি ধারণকারী কোষ। কি বলবো? স্মৃতি ধারণকারী কোষ। স্মৃতি ধারণকারী কোষ, এটাকে বলা হয় স্মৃতি ধারণকারী কোষ, মানে স্মৃতি ধারণ করতেছে। ওকে। এবং টি কোষকে বলবো, টি কোষ মানে হচ্ছে সাইটোটক্সিসিটি। সাইটোটক্সিসিটি, সাইটোটক্সিসিটি মানে কি? কি করতেছে দেখাচ্ছে। এনকে সেল, এনকে সেল মানে ন্যাচারাল কিলার সেল। এনকে সেল মানে হচ্ছে ন্যাচারাল কিলার সেল। আমি কি বোঝাইতে পারছি আপনাদেরকে? দেখেন তো ন্যাচারাল কিলার সেল। এবার আসেন ন্যাচারাল কিলার সেল গেল, এরপর পয়েন্টে আসেন আমরা। এরপর আমরা বলি কিভাবে কি কি ব্যাখ্যা করবো, একটু খেয়াল করেন। বিকোষের ক্ষেত্রে ধরে নিলাম এটা একটা ভাইরাস। এই ভাইরাস বা ব্যাকটেরিয়াটা আপনাকে অ্যাটাক করতেছে, ধরলাম এই জায়গায় অ্যাটাক করতেছে। তাহলে আমার বিকোষ কি করতেছে দেখেন,
এই জায়গায় নিউরন আছে, এই নিউরনটা কি হচ্ছে আমার দেহের প্রতিটা কোষে, দেহের এই যে নিউরনের মাধ্যমে দেহের প্রতিটা কোষে এবং বিশেষ করে মস্তিষ্কে তথ্য পৌঁছায় যাচ্ছে, যেখানে একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া কি করছে, অ্যাটাক করছে। এখন আমার মস্তিষ্ক সেটার অনুযায়ী প্রতিবেদন সৃষ্টি করে সেটাকে প্রতিহত করবে। কিন্তু পয়েন্ট হচ্ছে যখনই প্রতিবেদন সৃষ্টি করতেছে, প্রতিহত করতেছে, আমার পয়েন্ট হচ্ছে আমার মস্তিষ্কের কি খেয়ে দে কাজ নাই, বা আপনার মস্তিষ্কের কি খেয়ে দে কাজ নাই? সে সারাদিন পৃথিবীতে এবং প্রতিনিয়ত পরিবেশের বায়ু, বাতাস, মাটি সব জায়গা থেকে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি আপনার ভাইরাস ব্যাকটেরিয়া আপনাকে অ্যাটাক করতেছে। যখন অ্যাটাক করতেছে, আমার মস্তিষ্ক কি প্রতিনিয়ত আপনার সেই ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে? করবে মানে আর কোনো কাজ নাই, সকল কাজ কি এইটাই করবে? এখন দেখেন এটার জন্য কাজ করতে হচ্ছে কে? এই বিকোষ। বিকোষ একটা স্মৃতি ধারণকারী কোষ। একটা ভাইরাস যখন অ্যাটাক করলো, সেই ভাইরাসকে কিভাবে প্রতিহত করা হচ্ছে, বিকোষ সেটার মেমোরিটা সংরক্ষণ করে রাখে। ওই জাতীয় কোনো ভাইরাস অ্যাটাক করলে অটোমেটিক্যালি সে আমার মস্তিষ্কে প্রেরণা না দিয়ে সে সেটাকে প্রোটেক্ট করবে। এটার নাম হচ্ছে বিকোষ। টিকোষ কি করবে? ওই বিকোষের ঠিক পাশে অবস্থান করবে গিয়ে টিকোষ, এবং টিকোষ তখন সাইটোটক্সিসিটি তৈরি করে, এমন কিছু জিনিস তৈরি করে যে জিনিসটা তৈরি করার মাধ্যমে দেহের প্রতিটা কোষের সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। মানে এক কথায় টি কোষ মানে অ্যান্টিবডি তৈরি করবে। টি কোষ মানে কি? অ্যান্টিবডি তৈরি করবে। রিমাইন্ড। এবার দেখেন এনকে সেল। এনকে সেল মানে ন্যাচারাল কিলার সেল বা প্রাকৃতিক মারণ কোষ। এটাকে বলা হয় প্রাকৃতিক মারণ কোষ। প্রাকৃতিক মারণ কোষ বলতে কাকে বুঝি? এনকে সেল। তার মানে বোঝাচ্ছে এখানে অটোমেটিক্যালি সে প্রাকৃতিকভাবে যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে। অটোমেটিক্যালি যে কোনো ভাবে সে ভাইরাস ব্যাকটেরিয়াকে কি করবে? ধ্বংস করবে। এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত কে কে ক্লাস করতেছেন, কে কে বুঝছেন বলেন তো? ক্লাস করতেছেন কে কে একটু বলেন তো? শুনি একটু কে কে ক্লাস করতেছেন। আপনাদের দেখতেছি এখন ক্লাস করলে মনে হয় গিফট দেওয়া হবে। ঠিক আছে, এখন তো দেখতেছি ক্লাস করলে মনে হয় গিফটের ব্যবস্থা করতে হবে। আবার উপায় নেই। এবার আসেন আমরা দানাদারের তিনটা ভাগ নিয়ে পড়ি। নিউট্রোফিল, ইউসোনোফিল, আর একটা কি? বেসোফিল। নিউট্রোফিল, ইউসোনোফিল, আর একটা কি? বেসোফিল। নিউট্রোফিল, ইউসোনোফিল, আর কি? বেসোফিল। নিউট্রোফিল নিয়ে মনে রাখবেন, নিউট্রোফিল এটা 2 থেকে 5 খণ্ডক যুক্ত, এবং 2 থেকে 5 খণ্ডক যুক্ত, এবং এরা ফ্যাগোসাইটোসিস করে। কি করে? ফ্যাগোসাইটোসিস করে। রিমাইন্ডেড, আপনার বডির বা আমার বডির ক্ষেত্রে ডাব্লিউবিসি এর দুইটা উপাদান আপনার ফ্যাগোসাইটোসিস করতেছে, একটা মনোসাইট আর একটা নাম নিউট্রোফিল। নিউট্রোফিল কি করলো? ফ্যাগোসাইটোসিস করলো। নিউট্রোফিলের আর একটা গুরুত্বপূর্ণ কাজের নাম, নিউট্রোফিল আর একটা গুরুত্বপূর্ণ কাজ করবে, তার নাম হচ্ছে ডায়াপেডিসিস। কি করবে বলেন তো? ডায়াপেডিসিস করবে। তার মানে বুঝছেন ডায়াবেটিস মানে কি? দেখেন ডায়া মানে, ডায়া মানে দুই, ডায়া মানে দুই, বা লিখতে পারেন ক্ষণপদ। পেডেসিস, সিস মানে কি? একটা প্রসেস। ক্ষণপদ, পে মানে পা, ক্ষণপদ যুক্ত পা, ক্ষণপদ যুক্ত পা। তার মানে কি? ডায়াবেটিস করতেছে কি? ক্ষণপদ করতেছে। ক্ষণপদ তৈরি করে কি করতেছে? ধরে নিলাম এটা ব্লাড, সরি এটা হচ্ছে কৌশিক জালিকা, কৌশিক জালিকা, আর এর ভিতরে আছে ব্লাড। এর ভিতরে কি আছে? ব্লাড আছে। এই যে কৌশিক জালিকা থেকে, এই যে কৌশিক জালিকা থেকে কোথায় ঢুকবে? সে ঢুকবে হচ্ছে ব্লাডে ঢুকবে। কে ঢুকবে? নিউট্রোফিল। যখন কৌশিক জালিকা থেকে সে ব্লাডের ভিতরে ঢুকতে যায়, তখন তারা অ্যামিবার ন্যায় চলন করে। কিসের নাই? অ্যামিবার নাই। অ্যামিবার ন্যায় চলন করে বলে এটাকে বলা হয় অ্যামিবয়েড চলন। এটাকে কি বলা হয়? অ্যামিবয়েড চলন বলা হয়। আমি কি বলতে পারছি আপনাকে? অ্যামিবয়েড চলন বলা হয়। তাহলে অ্যামিবয়েড চলনের মাধ্যমে যে প্রক্রিয়ায় আপনার কি করতেছে? রক্ত কৌশিক জালিকা থেকে রক্তের ভিতরে ঢুকতেছে নিউট্রোফিল, তাদেরকে বলবো ডায়াবেটিস। তাদেরকে কি বলবো? ডায়াবেটিস। বুঝছেন? এবার আসেন ইউসিনোফিল নিয়ে। ইউসিনোফিল নিয়ে 2টা পয়েন্ট পড়বেন শুধু। এরা কৃমি, এরা কৃমি ও লার্ভার বিরুদ্ধে কাজ করে। কৃমি ও লার্ভা। শেষ। মনে রাখবেন ইউসিনোফিল 2 খণ্ডক, ওইটা ছিল 2 থেকে 5 খণ্ডক, এটা হচ্ছে 2 খণ্ডক। বেসোফিল দেখেন, বেসোফিল 2টা কাজ করবে। একটা কাজ করবে হিস্টামিন ক্ষরণ করবে, একটা কাজ কি করবে? হিস্টামিন ক্ষরণ করবে।
আর একটা কাজ করবে, সে হেপারিন ক্ষরণ করবে। তাহলে হিস্টামিন ক্ষরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আর হেপারিন করে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধায় না। দেহের ভিতরে কি বাঁধায় না? রক্ত জমাট বাঁধায় না। বুঝছেন? তাহলে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিলের কাজ বুঝছেন কিনা সবাই বলেন তো? নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল নিয়ে বুঝছেন? এটা বুঝে থাকলে আমরা এখন হার্ট সিস্টেম পড়বো। হার্ট সিস্টেম, এখন আমরা একটু হার্ট সিস্টেম নিয়ে পড়বো। হার্ট ফাংশন, হার্ট ফাংশন নিয়ে পড়তে গেলে মনে রাখবেন, একটা হার্ট সবসময় পেরিকার্ডিয়াম আবরণে আবৃত থাকে। কি অবস্থায় থাকে? পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়াম আবরণের ক্ষেত্রে আবার দুইটা স্তর থাকে। একটা স্তরের নাম ভিসেরাল, একটার নাম ভিসেরাল, আর একটার নাম হচ্ছে প্যারাইটাল। একটার নাম ভিসেরাল আর একটার নাম কি? প্যারাইটাল। ভিসেরাল এবং প্যারাইটাল এই দুইটার মাধ্যমে হার্ট ফাংশন করে থাকবে, মানে স্তর থাকবে দুইটা। এখন দেখেন একটা হার্টের ক্ষেত্রে কিভাবে পড়তে পারি আমরা। আপনাদের শোকর লাভ আঁকালাম। এই শোকর লাভকে এখন দুই ভাগে ভাগ করতেছে। কয়টা ভাগে? দুইটা ভাগে। একটার নাম রাইট অ্যাট্রিয়াম, একটা নাম হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। দেখেন কিভাবে কি কাহিনী হচ্ছে। সারা দেহ থেকে, সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসতেছে। কি রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত। কোথায় ঢুকবে? রাইট অ্যাট্রিয়ামে ঢুকবে। এই যে দেখেন, রাইট অ্যাট্রিয়ামে এখন ঢুকছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কি রক্ত আছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কোনটা কোনটার মধ্যে দিয়ে আসলো? সুপ্রিয়র ভ্যান কোভা। কোনটা কোনটার মধ্যে দিয়ে আসলো? সুপ্রিয়র ভ্যানা কোভা, বা এটাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা, আর এটাকে বলা হয় ইনফিরিয়র ভ্যানা কোভা বা নিম্ন মহাশিরা। ইনফিরিয়র ভ্যানা কোভা বা নিম্ন মহাশিরা। এই দুইটার মাধ্যমে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসতেছে। কি রক্ত আসতেছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এসে কোথায় ঢুকলো? রাইট অ্যাট্রিয়ামে। কোথায় ঢুকলো? রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়ামে যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকেছে, তখন দেখেন ঢোকার পরে কিছুক্ষণ পরে এই বরাবর একটা কপাটিকা আছে, এই বরাবর একটা কপাটিকা আছে। কপাটিকাটার নাম শুনেন। কপাটিকাটার নাম হচ্ছে, আপনারা দেখেন, কপাটিকাটার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। নাম কি? ট্রাইকাসপিড কপাটিকা। এই ট্রাইকাসপিড কপাটিকা ভেদ করে এখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কি রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় আসলো? আসলো আমার রাইট ভেন্ট্রিকলে। কোথায় আসলো? রাইট ভেন্ট্রিকলে। এই জায়গায় আসলো কি রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এখন যতক্ষণ না এটা অক্সিজেন যুক্ত রক্ত হবে, কি হবে? যতক্ষণ না এটা অক্সিজেন যুক্ত রক্ত হবে, ততক্ষণ পর্যন্ত এটা বাম দিকে ঢুকবে না। যতক্ষণ না অক্সিজেন যুক্ত রক্ত হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো রক্ত বাম দিকে ঢুকবে না। এটাকে দেখানোর জন্য আমাদের 3D চিত্র তো আঁকতে পারবো না, ঠিক এই বরাবর একটা কপাটিকা থাকে আর এই বরাবর একটা নালিকা থাকে। সেটাকে বোঝানোর জন্য ধরে নিলাম এই কপাটিকাটাকে আমি আঁকালাম এখানে। কোথায় আঁকালাম? এখানে। এখানে আঁকানোর পরে দেখেন, খেয়াল করেন, এখানে আঁকালাম কপাটিকাটা, এবং দেখেন এই নালিকাটা আঁকছে এখানে। ওকে, নালিকাটা গেল। নালিকাটা যাওয়ার পরে দেখেন, নালিকাটা যাওয়ার পরে কি হচ্ছে এখানে? কোথায় যাবে? লাংসে যাবে। কোথায়? লাংসে। এই যে লাংসে গেল, লাংসে যাওয়ার পরে কাহিনী দেখেন, লাংসে যখন যাচ্ছে, লাংসে যাওয়ার পরে এটা কি রক্ত আসছিল বললেন তো? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই কপাটিকার নাম জানতে হবে আগে। এই কপাটিকাটার নাম দেখেন, কপাটিকাটার নাম হচ্ছে সেমিনুলার কপাটিকা। নাম কি? সেমিনুলার কপাটিকা, বা অর্ধা চন্দ্রাকৃতির কপাটিকা, বা অর্ধা চন্দ্রাকৃতির, অর্ধা চন্দ্রাকৃতির কপাটিকা। কি বললাম? সেমিনুলার কপাটিকা বা অর্ধা চন্দ্রাকৃতির কপাটিকা।
এই কপাটিকা ভেদ করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এই কপাটিকা ভেদ করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গেল লাংসে। কোথায় গেল বলেন তো? লাংসে গেল। লাংসে যাওয়ার পরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এটা অক্সিজেন যুক্ত হবে। কি হবে? অক্সিজেন যুক্ত রক্ত তৈরি হবে। অক্সিজেন যুক্ত রক্ত তৈরি হওয়ার পরে এই বরাবর একটা এই বরাবর একটা কপাটিকা দিয়ে, এই বরাবর একটা নালিকা দিয়ে অক্সিজেন যুক্ত রক্তটা ঢুকবে এখন শিরায়। কোথায় ঢুকবে দেখেন তো? শিরায় ঢুকবে। কি রক্ত? অক্সিজেন যুক্ত। যেই শিরার মাধ্যমে যাবে সেই শিরার নাম হচ্ছে পালমোনারি শিরা। নাম কি? পালমোনারি শিরা। আমরা একটা জিনিস লিখি নাই, এই এই নালিকার নাম লিখি নাই, এই নালিকাটার নাম পালমোনারি, পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী। এখন একটা ব্যতিক্রম কাহিনী হয়ে গেছে, কি বলেন তো? ব্যতিক্রম কাহিনীটা হচ্ছে সকল ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু শুধুমাত্র পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। আবার একটা কাহিনী হচ্ছে সকল শিরা অক্সিজেন যুক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু ব্যতিক্রম এই শিরা, পালমোনারি শিরা। নাম কি? পালমোনারি, যেটা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। এখন অক্সিজেন যুক্ত রক্ত এর ভিতরে আসলো। কোথায় আসলো? লাইফ অ্যাট্রিয়ামে। কোথায় আসলো? লেফট অ্যাট্রিয়ামে বা বাম অলিন্দে। আসার পরে এই বরাবর একটা কপাটিকা থাকবে। কোন বরাবর? এই বরাবর একটা কপাটিকা থাকবে। কপাটিকাটার নাম দেখেন, কপাটিকাটার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। নাম কি? বাইকাসপিড কপাটিকা। এই বাইকাসপিড কপাটিকা ভেদ করে রক্তটা ঢুকবে এখন কি রক্ত? অক্সিজেন যুক্ত রক্ত লেফট ভেন্ট্রিকলে। রিমাইন্ড দ্যাট বাইকাসপিড কপাটিকার আর একটা নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা। এখন রক্ত ঢুকছে কোথায়? এখন তো লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকলে আসা মানে লেফট ভেন্ট্রিকলে আসা মানে দেহের প্রতিটা কোষে অক্সিজেন যাওয়ার জন্য সে রেডি। দেহের প্রতিটা কোষে এখন অক্সিজেন যাবে। যে প্রকার দেহের প্রতিটা কোষে অক্সিজেন যাবে, যেই কপাটিকা ভেদ করে এই কপাটিকাটা ভেদ করবে, তাহলে এই কপাটিকার নাম জানতে হবে। এই কপাটিকাটার নাম হচ্ছে, দেখেন, এই কপাটিকার নাম হচ্ছে অ্যাওয়ার্টিক কপাটিকা। নাম কি? অ্যাওয়ার্টিক কপাটিকা। অ্যাওয়ার্টিক কপাটিকা, এই অ্যাওয়ার্টিক কপাটিকা ভেদ করে, অ্যাওয়ার্টিক কপাটিকা ভেদ করে অ্যাওয়ার্টার মধ্যে দিয়ে, কার মধ্যে দিয়ে? এই যে এই নালিকাটার নাম কি? এই নালিকাটার নাম অ্যাওয়ার্টা। অ্যাওয়ার্টা ভেদ করে, অ্যাওয়ার্টিক কপাটিকা ভেদ করে অ্যাওয়ার্টার মাধ্যমে দেহের প্রতিটা কোষে এখন অক্সিজেন পৌঁছে যাবে। কে কে বুঝছেন আর কে কে বোঝেন নাই আগে জানান। বুঝছে, বোঝেন নাই কে কে আছেন? এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন তো আগে। এই পর্যন্ত টোটালি বুঝছেন? ইফরাত জাহান বলছেন রক্তের ফ্যাক্টর। হ্যাঁ, আমি যাব, এটার পরে আমি রক্তের ফ্যাক্টরে যাব। এই পর্যন্ত আগে বুঝছেন কিনা আমাকে জানান সুন্দর করে, আমি একটু ব্যাখ্যা করি তারপরও। সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সুপ্রিয়র ভ্যানকোভার ইনফেরিয়র ভ্যানকোভার দিয়ে আমাদের রাইট অ্যাট্রিয়ামে এসেছিল। রাইট অ্যাট্রিয়ামে আসার পরে কিছুক্ষণ পরে ট্রাইকাসপিড কপাটিকা ভেদ করে রাইট ভেন্ট্রিকলে যাবে কি রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। যখন রাইট ভেন্ট্রিকলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এসেছিল, এরপরে রক্তটা বাম দিকে যাবে, কিন্তু বাম দিকে যাওয়ার আগে রক্তকে কি হইতে হবে? অক্সিজেন যুক্ত রক্ত তৈরি হতে হবে। তখন পালমোনারি ধমনী, এবং সেমিনুলার বা অর্ধাচন্দ্রাকৃতির কপাটিকা ভেদ করে, সেমিনুলার বা অর্ধাচন্দ্রাকৃতির কপাটিকা ভেদ করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনীর মাধ্যমে লাংসে গেল। লাংসে যাওয়ার পরে সেটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেটা কি হলো? অক্সিজেন যুক্ত রক্ত তৈরি হলো। যখন অক্সিজেন যুক্ত রক্ত তৈরি হলো, সেটা পালমোনারি শিরা দিয়ে, কি দিয়ে? পালমোনারি শিরা দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় ঢুকলো? লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দে। লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দে আসার পরে এখানে একটা বিশেষ কপাটিকা আছে, নাম বাইকাসপিড কপাটিকা, যেটার আর এক নাম মাইট্রাল কপাটিকা। এটা ভেদ করে লেফট ভেন্ট্রিকলের ভিতর দিয়ে, সরি, লেফট অ্যাট্রিয়াম থেকে রক্তটা যাবে লেফট ভেন্ট্রিকলে। কি রক্ত? অক্সিজেন যুক্ত রক্ত। এই যে লেফট ভেন্ট্রিকলে আসলো এই অক্সিজেন যুক্ত রক্তটা, এখন এই অক্সিজেন যুক্ত রক্তটা অ্যাওয়ার্টিক কপাটিকা ভেদ করবে। অ্যাওয়ার্টিক কপাটিকা ভেদ করে অ্যাওয়ার্টিক কপাটিকা ভেদ করে অ্যাওয়ার্টার মধ্যে দিয়ে দেহের প্রতিটা কোষে অক্সিজেন পৌঁছে দেবে। বুঝছেন? আরেকটা পয়েন্ট বলি, এই যে আপনার নিম্ন মহাশিরা যখন ঢুকতেছিল রাইট অ্যাট্রিয়ামে, তখন একটা কপাটিকা তৈরি করে, কপাটিকার নাম ইউস্টেশিয়ান কপাটিকা। নাম কি? ইউস্টেশিয়ান কপাটিকা। বুঝতে পারছি? আর এই সুপ্রিয়র ভ্যানকোভা দিয়ে যেটা গেল, যেখানে যেখানে পৌঁছাই সেখানে একটা জিনিস তৈরি করে, তার নাম সাইনোয়াট্রিয়াল নোড। তার নাম কি? সাইনোয়াট্রিয়াল নোড। এই পয়েন্টগুলো বোঝেন। এটা বুঝছেন কিনা আগে জানান তো। এটা টোটালি বুঝছেন কিনা জানান।
এবার আমরা ইফরাজ জাহান কোশ্চেন করছিলেন ক্লটিং ফ্যাক্টর নিয়ে কথা বলবেন। আমি ক্লটিং ফ্যাক্টর নিয়ে দুই একটা কথা বলি। ক্লটিং ফ্যাক্টর থাকে 13টি। কতটি ক্লটিং ফ্যাক্টর থাকে? 13টি। তার মধ্যে 4টা ক্লটিং ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। 4টা ক্লটিং ফ্যাক্টর মনে রাখবেন কি করে? ফুল পরে থুপ করে। কি লিখবেন? ফুল পরে থুপ করে। তার মানে কি? ফ ফর ফাইব্রিনোজেন। ফ ফর কি? ফাইব্রিনোজেন। প ফর প্রোথ্রম্বিন। প ফর কি? প্রোথ্রম্বিন। থ ফর কি? থ্রম্বিন। থ ফর কি? থ্রম্বিন। ক ফর ক্যালসিয়াম 2+। ক ফর কি? ক্যালসিয়াম 2+। এই 4টা ক্লটিং ফ্যাক্টর যদি কোনোভাবে কাজ করে তাহলে রক্ত জমাট বাঁধবে, নতুবা রক্ত জমাট বাঁধবে না। খেয়াল করেন কিভাবে। এই যে আপনার কোনো কারণে হাত কেটে গেছে, হাত যখন কেটে যাবে তখন এখানে অ্যান্ডেলেথিয়াল টিস্যু, নাম কি? অ্যান্ডেলেথিয়াল টিস্যু। হাত কেটে গেলে সেখানে অ্যান্ডেলেথিয়াল টিস্যু খরিত হবে। কি খরিত হবে? অ্যান্ডেলেথিয়াল টিস্যু। অ্যান্ডেলেথিয়াল টিস্যু যখন খরিত হচ্ছে, রিমাইন্ডার, অ্যান্ডেলেথিয়াল টিস্যু যখন খরিত হচ্ছে তখন এখান থেকে আপনার প্রথমে হেপারিন নিষ্ক্রিয় হবে। কি নিষ্ক্রিয় হবে? হেপারিন। হেপারিনটা অক্সিজেনের সংস্পর্শে গিয়ে সেটা কি হলো? নিষ্ক্রিয় হয়ে গেল। হেপারিন নিষ্ক্রিয় হয়ে গেল, হেপারিন কাজ করতে পারলো না। তখন এখানে আপনার টিস্যু থেকে, টিস্যু বলতে রক্তের প্লাজমা থেকে, টিস্যু না, রক্তের প্লাজমা থেকে অর্থাৎ রক্ত রস থেকে হাজির হবে একটা জিনিস, তার নাম হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন। তার নাম কি? থ্রোম্বোপ্লাস্টিন। এই থ্রোম্বোপ্লাস্টিন নিজে একটা লিপোপ্রোটিন, এলপি। থ্রোম্বোপ্লাস্টিন এলপি মানে কি? নিজে একটা লিপোপ্রোটিন। এই থ্রোম্বোপ্লাস্টিন আবার ডেকে নিয়ে আসবে প্রোথ্রম্বিনকে। কাকে? প্রোথ্রম্বিনকে। এই প্রোথ্রম্বিন আবার থাকবে নিষ্ক্রিয় অবস্থায়। কি অবস্থায় থাকবে? নিষ্ক্রিয়। যতক্ষণ না সক্রিয় হবে ততক্ষণ সে কাজ করতে পারবে না। সক্রিয় করার জন্য দেখেন, সক্রিয় করার জন্য কি কি লাগবে? ক্যালসিয়াম 2+। ক্যালসিয়াম 2+, 7, 8, 9 এবং 10 এই ক্লটিং ফ্যাক্টরের সহায়তায় প্রোথ্রম্বিনকে সক্রিয় করা হবে। সক্রিয় করা হবে, যখন সক্রিয় হবে তখন তার নাম হবে সক্রিয় থ্রম্বিন। সক্রিয় থ্রম্বিনে পরিণত হয়েছে। এই সক্রিয় থ্রম্বিনের পরে দেখেন, সক্রিয় থ্রম্বিনের পরে লাস্ট পয়েন্ট, এখানে প্রথমে জাল তৈরি হবে। কি তৈরি হবে? জাল। কিসের জাল? মাকড়সার জাল। প্রথমে ফাইব্রিন মনোমার তৈরি হবে, তারপর ফাইব্রিন পলিমার তৈরি হবে, তারপর ফাইব্রিন জালক তৈরি হবে। ফাইব্রিন মনোমার, ফাইব্রিন পলিমার এবং ফাইব্রিন জালক দিন শেষে গিয়ে এখানে তৈরি হবে ফাইব্রিনোজেন। কি তৈরি হবে? ফাইব্রিনোজেন। যখনই ফাইব্রিনোজেন তৈরি হয়ে যাবে তখন এখানে ব্লাড বন্ধ হয়ে যাবে। বুঝছেন কিনা বলেন তো? বুঝছেন? জানান তো বুঝছেন কিনা, সম্পূর্ণ পয়েন্টগুলো বুঝছেন কিনা? আমি আবার রিপিট করব, আপনারা বুঝছেন কিনা। পয়েন্ট হচ্ছে প্রথমে আপনার হাত কেটে গেছে, হাত কেটে যাওয়ার পর এখানে অ্যান্ডেলেথিয়াল টিস্যুটা এখান থেকে প্রথমে বিদীর্ণ হয়ে গেছে বা ছিঁড়ে গেছে। যখন অ্যান্ডেলেথিয়াল টিস্যু বিদীর্ণ হয়ে গেছে তখন প্রথমে এখানে আসবে হেপারিন। সেই হেপারিনটা থাকবে নিষ্ক্রিয় অবস্থায়। হেপারিন কাজ করতে এসেছিল যাতে রক্তটা জমাট বাঁধে, বাট কোনোভাবেই সে রক্তকে জমাট বাঁধাতে পারে নাই। যখন হেপারিন আর কাজ করে নাই তখন দেখেন সেখান থেকে এসছে রক্তরস থেকে থ্রোম্বোপ্লাস্টিন নামক এক ধরনের লিপোপ্রোটিন। এই থ্রোম্বোপ্লাস্টিন এসে কাজ করতে পারবে না, কারণ সে ছিল কি? থ্রোম্বোপ্লাস্টিন খরিত করছিল প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিন যখন খরিত হয়েছে ভালো কথা, বাট প্রোথ্রম্বিন কাজ করতে পারবে না, কারণ কি? সে নিষ্ক্রিয় অবস্থায় আছে। তাকে হইতে হবে কি? সক্রিয় অবস্থা। তখন ক্যালসিয়াম 2+ এবং 7, 8, 9, 10 এই ক্লটিং ফ্যাক্টরের সহায়তায় সক্রিয় থ্রম্বিনে পরিণত হবে। কিসে পরিণত হবে? সক্রিয় থ্রম্বিনে। যখন সক্রিয় থ্রম্বিনে পরিণত হয়ে যাবে প্রথমে ফাইব্রিন মনোমার, তারপর ফাইব্রিন পলিমার, তারপর ফাইব্রিন জালক, তারপর ফাইব্রিনোজেন তৈরি হবে। বুঝছেন কিনা জানান? বুঝছেন কিনা জানান তো। আপনারা কি বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন এরপরে আসেন, যদি বুঝে থাকেন এরপরে একটু কাহিনী শুনুন। এই পর্যন্ত বুঝছেন কিনা? ইফরাত জাহান এবং নিয়মিত স্টুডেন্ট তিশা, আপনারা একটু জানান তো। আমরা লাস্ট কার্ডিয়াক সাইকেল নিয়ে পড়বো। লাস্ট এই অধ্যায়ের লাস্ট পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এই অধ্যায়ের এই লাস্ট পড়লে আপনাদের যে রোগগুলো আছে
রোগগুলো নিজেরা রিডিং দিবেন পারবেন, বাট আপনাদের এই অধ্যায়ে কার্ডিয়াক সাইকেল নিয়ে একটু পড়ানো লাগবে। কার্ডিয়াক সাইকেলে আমরা জানি প্রথমে অলিন্দের ডায়াস্টল হয়। কি হয়? অলিন্দের ডায়াস্টল হয়। কার্ডিয়াক সাইকেল বলতে কি বোঝায়? 60 সেকেন্ডে 80 বার পাম্প করতেছে হৃৎপিণ্ড, তাই 0.8 সেকেন্ড, অর্থাৎ প্রত্যেকটা খাতে আপনার 0.8 সেকেন্ড করে সময় লাগবে। দেখেন যখন আপনার অল ইন দ্য ডায়াস্টল হচ্ছে, অল ইন দ্য ডায়াস্টলের সময় কি হচ্ছে দেখেন তো। অল ইন দ্য ডায়াস্টল যখন হচ্ছে তখন আপনার কিচ্ছু না, অল ইন দ্য ডায়াস্টলের টাইমে আপনার একই সাথে দুইটা কাজ হবে। সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকবে। দেখেন তো, রিমাইন্ড করেন, এই যে দেখেন আমার বডি, এখানে হৃৎপিণ্ড আছে, সারা দেহ থেকে সুপ্রিয়র ভ্যান, একটু আগে পড়ালাম, সুপ্রিয়র ভ্যানকোভা আর ইনফেরিয়র ভ্যানকোভা, এই যে রক্তটা ঢুকলো, কোথায় ঢুকলো? ডান অলিন্ডে। তাহলে ডান অলিন্ডে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা সুপ্রিয়র ভ্যানকোভা আর ইনফেরিয়র ভ্যানকোভাতে ঢুকতেছে। একই সাথে আমি বলেছি দুইটা কাজ হবে, একই সাথে অক্সিজেন যুক্ত রক্ত পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে ঢুকবে। তাহলে একসাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকবে, আবার একসাথে বাম অলিন্দে ঢুকবে। বুঝাইতে পারছি? অনেকে মনে করছেন ভাই কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন কি করে ঢুকবে একসাথে? হ্যাঁ, ঢুকলো। কারণ কি দেখেন, এখন যদি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা শুধু ঢুকতো, অক্সিজেন না ঢুকতো, বলেন তো দেহের প্রতিটা কোষ কি বসে থাকবে? কখন অক্সিজেন আসবে আর কখন বিক্রিয়া করবে? তাহলে কি কোষগুলো কি তখন মারা যাইতো। এই জন্য কি মহান আল্লাহ তাআলার অসীম সৃষ্টিকর্তার অসীম অসীম একটা আবিষ্কার এইগুলা, যে আমাদের আসলে আমরা ভাবতেও পারি না যে কতটা ইম্পর্টেন্ট, কতটা মনোমুগ্ধকর ভাবে আমরা তৈরি হয়েছি। এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকতে হচ্ছে, এখানে অক্সিজেন যুক্ত রক্ত ঢুকছে। তাহলে কি বললাম, একটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকবে কোথায়? সুপ্রিয়র ভ্যানকোভার ইনফেরিয়র ভ্যানকোভাতে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত ঢুকবে, অক্সিজেন যুক্ত রক্ত ঢুকবে কোথায়? পালমোনারি শিরা দিয়ে। পালমোনারি শিরা দিয়ে, কি দিয়ে? পালমোনারি শিরা দিয়ে। কোথায় ঢুকবে? বাম অলিন্দে ঢুকবে, বাম অলিন্দে। এটা ঢুকছিল কোথায়? এটি ঢুকছিল ডান অলিন্দে, এটি ঢুকছিল ডান অলিন্দে। এটা ঢুকবে কোন জায়গায়? বাম অলিন্দে। অলিন্দে ডায়াস্টল শেষ। এইটার জন্য টাইম লাগবে 0.7 সেকেন্ড। বলছিলাম টোটাল টাইম কত? 0.8। তার মানে অলিন্দের সিস্টলে টাইম লাগবে, অলিন্দের সিস্টলের ক্ষেত্রে টাইম লাগবে 0.01 সেকেন্ড। অলিন্দের সিস্টল, অলিন্দের সিস্টলের ক্ষেত্রে টাইম লাগবে 0.1 সেকেন্ড। অলিন্দের সিস্টলে কি টাইম লাগবে? 0.1 সেকেন্ড টাইম লাগবে। রিমাইন্ড দ্যাট এখানে 0.1 সেকেন্ড টাইম লাগছে, এটা একটা তরঙ্গের ন্যায় কাজ করবে, কারণ এখানে কি আছে? সাইনোয়াট্রাল নোড আছে। কে আছে? সাইনোয়াট্রাল নোড। সাইনোয়াট্রাল নোড আছে বলে এখানে দেখেন সাইনোয়াট্রাল নোড কি করতেছে? সাইনোয়াট্রাল নোড একটা তরঙ্গ তৈরি করে। কি তৈরি করে? একটা তরঙ্গ তৈরি করে। তরঙ্গটা এই জায়গা থেকে এই জায়গায় ধাপান্তর হয়। যখন উচ্চ প্রান্তে যাচ্ছে তখন এটাকে বলা হয় ডাইনামিক। কি বলা হয়? উচ্চ প্রান্তে যখন যাচ্ছে তখন এটাকে বলা হয় ডাইনামিক। নিম্ন প্রান্তে যখন থাকতেছে তখন এটাকে বলা হয় অ্যাডাইনামিক। তখন কি বলা হয়? অ্যাডাইনামিক। একটা নাম ডাইনামিক আর একটা নাম কি? অ্যাডাইনামিক। ডাইনামিক আর একটা কি? অ্যাডাইনামিক। ডাইনামিকের ক্ষেত্রে দেখেন এইটুকের জন্য টাইম লাগবে 0.05 সেকেন্ড, এটার জন্য টাইম লাগবে 0.05 সেকেন্ড। দেখেন তো 0.05 আর 0.05 যোগ করলে কত হয়? 0.1 হয়, 0.1 হয়, 1 সেকেন্ড। এই সিস্টেমের ক্ষেত্রে টোটাল টাইম লাগলো 0.1 সেকেন্ড। রিমাইন্ডার, সাইনোয়াট্রাল নোড নিয়ে পরীক্ষায় কোশ্চেন হতে পারে। সাইনোয়াট্রাল নোড মানে মনে রাখবেন অ্যাকশন পটেনশিয়াল এনার্জি। অ্যাকশন পটেনশিয়াল এনার্জি, এই অ্যাকশন পটেনশিয়াল এনার্জির মাধ্যমে এবং বৈদ্যুতিক সিগন্যালের মাধ্যমে আমার বা আপনার বডির ক্ষেত্রে কি তৈরি হয়? হৃৎপিণ্ড পাম্পিং করে। একটা গল্প বলি শোনেন। দেখবেন যে নায়ক নায়িকা, বাংলা বাংলা সিনেমা, যখন নায়ক নায়িকা সিনেমা চলতেছে চলতেছে চলতেছে, লাস্ট টাইমে দেখবেন যে নায়িকা মরে যাবে বা নায়ক মরে যাবে, হাসপাতালে ভর্তি। দেখবেন যে হাসপাতালের নায়ক বা নায়িকা শুয়ে আছে, পাশে একটা মেশিন আছে। মেশিনের ক্ষেত্রে দেখবেন ঠিক এইরকম কাহিনী হচ্ছে। মেশিনের ক্ষেত্রে এই যে যাচ্ছে 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 যাচ্ছে, কিছুক্ষণ পরে টুল্লু 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 মানে একটা সাউন্ড করে শেষ। মানে এরপরে কি নায়ক বা নায়িকা মারা গেছে। কাহিনীটা সারা জীবন দেখেই গেলেন কিন্তু কিছুই বুঝলেন না। কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে প্রত্যেকটা হৃৎপিণ্ড একটা বৈদ্যুতিক সিগন্যাল তৈরি করে। এই বৈদ্যুতিক সিগন্যাল কিভাবে প্রবাহিত হয়? তরঙ্গ আকারে। এইটাই সেই তরঙ্গ আকারে প্রবাহিত হচ্ছিল। প্রবাহিত হইতে হইতে যখন তরঙ্গ আকারে আর প্রবাহিত হচ্ছে না, তার মানে বোঝা গেল আপনার হার্ট বা আমার হার্ট ফেল করছে, এখন সে আর পাম্পিং করতে পারতেছে না, তার মানে আপনি মারা যাবেন। বুঝতে পারছি কিনা বলেন তো? বুঝতে পারছি কিনা? এবার দেখেন কার্ডিয়াক সাইকেলের এরপরে কি হবে? নিলয় বা ভেন্ট্রিকলে। নিলয়ে কি হয়? নিলয়ে আগে সিস্টল হয়। নিলয়ের সিস্টলের ক্ষেত্রে টাইম লাগবে মনে রাখবেন 0.3 সেকেন্ড। 0.3 সেকেন্ড। এখানে লাভ সদৃশ শব্দের সৃষ্টি হয়। বাইকাসপিটার ট্রাইকাসপিটার কপিটার সদরে বন্ধ হয়, শব্দ হয় লাভ। এবং নিলয়ের ডায়াস্টলে কি হবে? ডায়াস্টলে টাইম লাগবে 0.5 সেকেন্ড। তাহলে টোটাল 8 সেকেন্ড হয়ে গেছে। তখন হুট করে সজরে অ্যাওর্টিক কপিটিকা খুলে যাবে। এই খুলে যাওয়ার নামই হচ্ছে আপনার ডাব সদৃশ শব্দের সৃষ্টি। একটা নাম লাভ, এই জায়গায় হবে লাভ, LUB, আর এখানে হবে ডাব, DUB। শেষ।
এই অধ্যায়ের যতগুলো রোগ আছে রোগগুলো রিডিং দিবেন, শেষ। মেন মেন পয়েন্ট এইগুলো ছিল, এইগুলো পড়লেই এনাফ। আপনারা জানান তো ক্লাস কেমন লাগলো, কোশ্চেন কোন কোশ্চেন আছে কিনা ক্লাস সম্পর্কে। ক্লাসে আমাদের মূল মূল ভাইটাল যে যে পয়েন্টগুলো ছিল এগুলো আমাদের আলোচনা করা শেষ। মূল মূল ভাইটাল যে পয়েন্টগুলো ছিল এগুলো আমাদের আলোচনা করা শেষ। এখন আর কোনো কোশ্চেন আছে কিনা বা কিছু বলবেন কিনা? রক্তের অধ্যায় শেষ। রক্তের অধ্যায়টা সুন্দর করে যা যা বললাম এগুলো দেখবেন, এবং দেখার পরে বাসায় বসে যে রোগগুলো আছে বইতে, রোগগুলো নিয়ে একটু পড়ালেখা করবেন। একটু জানান তো আপনারা, জানান ব্যস্ত জানান কেমন লাগলো ক্লাস, এবং সবকিছু বুঝছেন কিনা। আপনারা কি ক্লাস বুঝছেন? তিশা এবং ইফরাত জাহান, আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা সেটা জানান। তিশা হয়তো এর আগেও ক্লাস করছেন আমার, ইফরাত জাহান হয়তো প্রথম। আপনারা হচ্ছে পড়া কমপ্লিট করবেন, প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করবেন, এবং কোশ্চেন ব্যাংক সলভ করব আমরা নেক্সট ক্লাসে। প্রথমে আগে রক্ত নালিকার উপরে যা যা আছে তার কোশ্চেন ব্যাংকগুলো সলভ করব আগে। রক্ত নালিকার উপরে যা কোশ্চেন ব্যাংক আছে সেগুলো সলভ করব, দেন আমরা অন্য অধ্যায়ে প্রবেশ করব। আমি কি বোঝাইতে পারছি কিনা আপনারা দেখেন। আপনারা ক্লাসটা সম্পূর্ণ, কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন আমাদেরকে। হ্যাঁ, আপনি তো 2বার করবেনই, কারণ এই ইউনিটে করছেন আমরা। এই ইউনিটে আপনি করছেন না ক্লাস, এই ইউনিটে ক্লাস করছেন, এই জন্য 2বার করছেন। এম আই রাইট অর রং তিশা? আপনি বুঝছেন কিনা? আপনি তো ইউনিটে ক্লাস করছেন, আপনি এখন এই অধ্যায়ের উপর যখন কোশ্চেন ব্যাংক সলভ করবেন দেখবেন যে আপনি সব থেকে ভালো করতেছেন। এই অধ্যায়ের উপর যখন কোশ্চেন ব্যাংক সলভ করবো দেখবেন আপনি তখন সব থেকে ভালো করতেছেন। জানান তো সম্পূর্ণ ক্লাস, তাইলে আমি ক্লাস নিয়ে আর কথা বলতেছি না। আপনারা কমপ্লিট করবেন। প্রথম কথা হচ্ছে আপনারা কমপ্লিট করবেন সম্পূর্ণ। কমপ্লিট করার পরে, কি করবেন দেখেন, কমপ্লিট করছেন, কমপ্লিট করে বেশি বেশি করে কোশ্চেন ব্যাংক সলভ করেন। এখন কিন্তু কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, কোশ্চেন ব্যাংক সলভ না করলে কিন্তু এই পড়া ব্যর্থ। কোশ্চেন ব্যাংক সলভ করবেন, আমি নেক্সট দিন কোশ্চেন ব্যাংক সলভ করে সুন্দর করে দেখাবো নতুন করে অধ্যায় শুরু করার আগে। আগে কোশ্চেন ব্যাংক সলভ করবো, তারপর অন্য কথা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই পর্যন্ত ক্লাস রাখলাম, আবার দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে।